আজ আমাদের অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ডক্টর মিজানুর রহমান এবং ইকোনমিক টাইমসের সম্পাদক শওকত মাহমুদ। সংবাদ সম্প্রসারণে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকে। শওকত মাহমুদ, আজকে বিএনপি মহাসচিবের বক্তব্য নিশ্চয়ই আপনি শুনেছেন। তারা নির্বাচনকালীন সরকার চান এবং তাদের মাধ্যমেই নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গঠন করতে চান। আপনার বিশ্লেষণ জানতে চাই। আমি মনে করি বিএনপি মহাসচিব যুক্তিসঙ্গত কথা বলেছে। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে যে সম্প্রতি মত বিনিময় হয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের, সেখানে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমি বলবো যে 90% বেশি নেতা মত দিয়েছে যে আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচনে যাওয়া যাবে না। এই নির্বাচনে যাওয়া যাবে না এই কথাটি বলে তারা বুঝে দিয়েছেন যে একটা নির্বাচনকালীন বা অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনে যাবে। এখন এই দাবিটি বিএনপি আগে উল্লেখ করেছে, এখনো করছে। এখন প্রশ্নটি আসছে যে নির্বাচন কমিশন পুনর্গঠন করার প্রয়োজনীয়তা আছে, যে আগামীতে ফেব্রুয়ারিতে নির্বাচন কমিশন পুনর্গঠন করা হবে। একটা সুষ্ঠু নির্বাচনের জন্য সুষ্ঠু তত্ত্বাবধায়ক সরকারটা প্রথমে গুরুত্বপূর্ণ, এরপর হচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন হচ্ছে নির্বাচন পরিচালনার একটি সংগঠন। এই সংগঠন কার অধীনে থাকবে এটি গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি যে সংবিধানে নির্বাচন কমিশন স্বাধীন, কিন্তু যেই সরকারের অধীনে নির্বাচন করে, বিশেষত দলীয় সরকারের অধীনে নির্বাচন করলে তারা দলীয়ভাবেই আচরণ করে বা করতে বাধ্য হয়। বর্তমান নির্বাচন কমিশন গঠনের আগে যে সার্চ কমিটি হয়েছিল, সেই সার্চ কমিটি মাধ্যমে এই নির্বাচন কমিশন গঠিত হয়েছে এবং আমি মনে করি যে এটা সম্পূর্ণ একটি ব্যর্থ এবং সবচেয়ে বেশি সমালোচিত নির্বাচন কমিশন হয়েছে। এই জন্য বলবো যে নির্বাচন কমিশনের আগে অ্যাটলিস্ট হাইকোর্টের বিচারপতি বা সুপ্রিম কোর্টের বিচারপতি, সচিব পর্যায়ের লোকেরা এই দায়িত্ব পালন করেছেন। বর্তমান যিনি নির্বাচন কমিশনের প্রধান আছেন তিনি একজন যুগ্ম সচিব হিসাবে অবসর নিয়েছেন। তারপরে তাদের বিভিন্ন নির্বাচনের যে কর্মকাণ্ড, মধ্যরাতের পরিচালনা এবং প্রশাসনের উপর তাদের সেইভাবে কোনো নিয়ন্ত্রণ ছিল না। অতএব ফখরুল ইসলাম আলমগীর কথাটি বলেছেন যে আমরা একটি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনটা করতে চাই। অতএব আগে সেই ফয়সালাটা হলেই নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে সার্চ কমিটিতে রাজনৈতিক দলগুলোর নাম দিতে কোনো অসুবিধা হবে না। কারণ সার্চ কমিটি যে কাজ করবে, সার্চ কমিটি তো একটা দলীয় সরকারের অধীনে কাজ করছে। অতএব দলীয় সরকারের অধীনে সার্চ কমিটিও হতে পারে একজন বিচারপতির নেতৃত্ব হবে, কিন্তু বিচারপতিরা তো তারাও মানুষ, তারাও চাকরি করেন, তারা স্বাধীনভাবে সার্চ করতে সক্ষম হবে, নিরপেক্ষ লোক সার্চ করে বের করবেন। এটা বর্তমান বিদ্যমান বাংলাদেশে একটা প্রশ্ন এটাই এসেই যায় যে নিরপেক্ষ সরকার বলেন বা নিরপেক্ষ নির্বাচন কমিশন বলেন, এই নিরপেক্ষতার মাপকাঠি কোথায়, কে নির্ধারণ করবে? দেখুন, আগে সংবিধানে ছিল একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। বর্তমান সরকার পঞ্চদশ সংশোধনের মাধ্যমে সেই ব্যবস্থা তুলে দিয়েছে। উচ্চ আদালতের রায় আছে, রায়ের মধ্যে এই কথা বলা ছিল যে পরবর্তী নির্বাচন হতে পারে যদি সংসদ মনে করে। তো আওয়ামী লীগের সংসদ সেটা মনে করে, কিন্তু আপনার যখন পার্লামেন্টে এই বিলটা আনা হয় তখন যত ধরনের বা যত পর্যায়ের নাগরিকরা, বিশিষ্ট নাগরিকদের মতামত দিতে ডাকা হয়েছিল, তারা কিন্তু মতামত দিয়েছিল যে এই একটি অন্তর্বর্তী নির্বাচনকারীর অন্তর্বর্তী সরকার রাখার পক্ষে। আপনার মনে আছে? এমনকি পার্লামেন্টারি কমিটি এক পর্যায়ে কিন্তু তারা রিপোর্টও প্রণয়ন করেছিল। তাদের প্রসিডিংস দেখলে আপনারা বুঝবেন যে তারা এটা দেওয়ার জন্য তারা সুপারিশ করতে যাচ্ছিল, কিন্তু শেষ পর্যায়ে এসে এটা বদলে যায়। অতএব যারা বিশিষ্ট নাগরিকরা, আইনবিদেরা, সাবেক বিচারপতিরা যখন মতামত দিয়েছিলেন, কিন্তু তারা এই তত্ত্বাবধায়ক সরকার রাখার পক্ষে দিয়েছে। এখন আপনি বলতে পারেন যে সংবিধানে নেই, তাহলে কি হবে? সংবিধান সংশোধন তো হচ্ছে এটা একটা রাজনৈতিক সমঝোতার ব্যাপার। সংবিধানে যখন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী যখন সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রবর্তন চাইলেন, তখন তো রাজনৈতিক সমঝোতার মধ্য দিয়ে হয়েছিল, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলোপটা কিন্তু রাজনৈতিক সমঝোতার মধ্য দিয়ে হয়। অতএব এটি যদি করার আগ্রহ থাকে, ইচ্ছা থাকে, অতএব এটা খুব সহজেই করা যায়, এটা কোনো সমস্যা নয়, খুব সমস্যা নয়। কিন্তু এই যে রাজনৈতিক সমঝোতার কথা বলি আর যাই বলি না কেন, বাংলাদেশে এইরকম রাজনৈতিক সমঝোতা কোন রকম আন্দোলন ছাড়া কি হয়েছে? ডক্টর মিজানুর রহমান, আপনার কাছে জানতে চাই। না, ধন্যবাদ। রাজনৈতিক সমঝোতা তো আসলে একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, একটা গণতান্ত্রিক সমাজে সমঝোতার মাধ্যমে কাজ করা, এটাই আসলে একটা আদর্শ ব্যবস্থা।
কিন্তু আমাদের ঐতিহাসিকভাবে আমাদের এই ধরনের একেবারে সমঝোতা এসে এক হয়ে যাওয়া ঘটনা ইতিহাসে খুব কম। বিশেষ করে এই রাজনৈতিক ইস্যু, সরকার ইস্যুটা, আমাদের নির্বাচনকালীন সরকার কেমন হবে এ নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি এবং 2008 সাল পর্যন্ত এটা ছিল রাজনৈতিক একটা ইস্যু এবং রাজনৈতিক সমঝোতার মাধ্যমে আমরা 91-তে এক ধরনের ব্যবস্থা, পরবর্তী পর্যায়ে 96-তে একটা 15ই ফেব্রুয়ারি যে নির্বাচন হলো, সেটা নির্বাচন বলা যাবে কিনা, সেই নির্বাচনের ফলশ্রুতিতে গঠিত যে সংসদ, সেই সংসদ একটা তত্ত্বাবধায়ক সরকার বিল পাস করে। পরবর্তী পর্যায়ে যেটাকে আমরা বলি ত্রয়োদশ সংশোধনী, এটাকে যেটা 96 সালে পাস হয়, এটাকে অসাংবিধানিক এবং অবৈধ ঘোষণা করে এবং এটা একেবারে অবশ্যই অবৈধ। রায়ের মধ্যে এটা বলা আছে, তর্কিত সংশোধনী অর্থাৎ ত্রয়োদশ সংশোধনী আইন 1996-কে অসাংবিধানিক এবং অবৈধ ঘোষণা করা হইল এবং ইহা অবশ্যই অবৈধ। এই যে আরেকটা নতুন মানে ঘটনা এখানে আসলো, অর্থাৎ এখন আপনাকে শুধু রাজনৈতিক সমঝোতা হলে হবে না, আপনাকে পুরো বিচার ব্যবস্থা অর্থাৎ ভার্ডিক্ট অফ দ্য অ্যাপিলেট ডিভিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের রায় হচ্ছে এটা, যে এইটা একটা অবৈধ ব্যবস্থা, অর্থাৎ এর এসেন্স হিসেবে কাজ করছে এই প্রজাতন্ত্র এক মুহূর্তের জন্য কোনো অনির্বাচিত সংসদ সরকার দ্বারা পরিচালিত হবে না। এবং শেষে এটাও বলা আছে, যেটা শওকত মাহমুদ ভাই যথার্থ বলছেন, যে ওখানে কথা ছিল যে সংসদ যদি ইচ্ছা করে তাহলে আরেকবার নির্বাচন হতে পারবে, তবে কোনো অবস্থাতেই বিচারপতিকে এখানে আনা যাবে। লাস্ট মেটা বলছে জাতীয় সংসদ এমন কোন সিদ্ধান্ত নিলে যদি ন্যায় যে তত্ত্বাবধায়ক সরকার জাতীয় কিছু একটা, সেখান থেকে অবসরপ্রাপ্ত বিচারপতিকে বাদ দেয়া বাঞ্ছনীয়। তত্ত্বাবধায়ক সরকার শুধু জনগণের নির্বাচিত জাতীয় সংসদ সদস্যের দ্বারা হইতে হইবে। এই হলো ভার্ডিক্ট অফ দ্য অ্যাপিলেট ডিভিশন অফ দ্য সুপ্রিম কোর্ট। এখন আপনাকে তাইলে আগে সুপ্রিম কোর্টের সমস্ত বিচারপতিদেরকে অবসরে দিতে হবে, কারণ এই বিচারপতিরা এই রায় দিয়েছেন। ডক্টর ধরেন এই সবকিছু বাদ দিয়ে ধরেন বিএনপি বলি, আওয়ামী লীগ বলি, যে কোনো রাজনৈতিক দলই বলি, তারাও কিন্তু কখনোই বলে না যে অনির্বাচিত সরকারের কাছে রাষ্ট্রের ক্ষমতা কখনো থাকবে। কিন্তু এই নির্বাচনের সময়টা আসলেই যখন বিএনপি বিরোধী দলে থাকে তখন দাবি করে, আওয়ামী লীগ থাকে দাবি করে, এই রাজনীতিবিদরা রাজনীতিকদের উপরে এই নির্ভরশীলতা বা বিশ্বাসযোগ্যতাটা নেই কেন? না, সেটা তো নাই বলে তো এই অবস্থা। আমি এখন বলছি যে 91-তে 96-তে এগুলো রাজনৈতিক সমঝোতার মাধ্যমে হয়েছিল, কিন্তু এখন রাজনৈতিক সমঝোতার বাইরে আরেকটি ব্যাপার যেটা ঘটে গেছে, এটা হচ্ছে আপনি ভার্ডিক্ট অফ দ্য অ্যাপিলেট ডিভিশন অফ দ্য সুপ্রিম কোর্ট হচ্ছে ইট ইজ পার্ট অফ দ্য কনস্টিটিউশন হয়ে যায়, সংবিধানের অংশ হয়ে যায় সেটা। এখন যদি আপনি এমন কিছু করতে হয়, তাহলে আগে এই তত্ত্ব আন্দোলন করে সরকার পরিবর্তন না, আন্দোলন করে আগে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের সমস্ত বিচারপতিদের পদত্যাগ করে নতুন একটা বিচারালয় করতে হবে, যে বিচারালয় এই সংশোধনী আবার বাতিল করবে, তারপরে আপনি যেতে পারবেন। আদারওয়াইজ সংসদে সর্বসম্মতভাবে অথবা রাজনৈতিক সংগ্রহে সব দল মিলবদ্ধ কোনো ব্যবস্থা গ্রহণ করে, আর এটা যদি সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের কনসেন্ট না থাকে, তাহলে এটা আর কার্যকর করা যাবে না। এই বিষয়টা কিন্তু এখন একটা নতুন জটিলতা। আর আরেকটা যেটা বলছেন রিকনসিলিয়েশন এবং সমঝোতা, তো সেটা পরিবেশ কি আসলে আমাদের দেশে আছে? কারণ আমরা কতগুলো ঘটনার মধ্য দিয়ে এমন একটা রাজনৈতিক সংস্কৃতি আমরা ডেভেলপ করছি, বিশেষ করে 15ই আগস্ট এবং 21শে আগস্টের গ্রেনেড হামলার পরে এইটা আমার মনে হয় খুবই দুরূহ একটা ব্যাপার হয়ে গেছে, যে পলিটিক্যালি রিকনসিলিয়েশন যেটাকে বলা হয়, হিসাব মেলানো। অর্থাৎ আপনি হিসাবটা মেলাতে হলেও তো আপনার আগের যে দেনা পাওনা ক্ষয়ক্ষতি যেগুলো আছে এগুলোকে মেটাতে হবে, সেগুলো একটা হিসাব নিকাশ তো চলেই আসবে, তখন কারো উপর কারো বিশ্বাসযোগ্যতা থাকে না। শওকত মাহমুদ, এই বিশ্বাসযোগ্যতা যখন নেই, তখন আওয়ামী লীগ সরকার এর আগেও বলেছে, গতবারও বলেছে, এর আগের বারও বলেছে যে সার্চ কমিটিতে কোনো হস্তক্ষেপ হবে না, নির্বাচনে কোনো হস্তক্ষেপ হবে না। সেটা মেনে আপনারা 2014 সালে মানে বিএনপি নির্বাচনে যায়নি, সেটা মেনেও যায়নি, 2018-তে গিয়েছিল, সেখানে ব্যাপক ভরাডুবি হয়েছে। তারপরেও আপনারা যেভাবে আশা করছেন যে সরকারের সাথে একটি সমঝোতার মাধ্যমে, রাজনৈতিক সমঝোতার মাধ্যমে এই নির্বাচনকালীন সরকার বা ইসি গঠিত হবে, এতটা আশা করেন কি করে? দেখুন, আমাদের রাজনীতির ব্যাকরণ অনুযায়ী যখন কোনো রাজনৈতিক দল কিছু চায়, তখন তা একটি দাবির আকারে উত্থাপন করে জাতির সামনে এবং সেটা সরকারের সামনে। বিএনপি তাদের যে দাবি, পুরনো দাবি নতুন করে
নতুন বাস্তবতায় উত্থাপন করেছে। এবং আমরা আশা করি যে সরকারের যদি শুভবুদ্ধির উদয় হয়, সরকার তা মানে। যদি না মানে, তখন কিন্তু সরকার এও বলেছে যে আমরা বিরোধী দলের এমন আন্দোলনের কোনো চাপ আমরা অনুভব করিনি যে আমাদের দাবিটি মানতে হবে। তো আমরা মনে করি যদি সরকার এই দাবি সম্পর্কে তাদের যদি নেতিবাচক প্রতিক্রিয়া অব্যাহত থাকে, সেই ক্ষেত্রে একটি রাজনৈতিক দলের যে করণীয়, রাজনৈতিক দল হিসাবে বিএনপি সেটাই করবে। এবং আন্দোলনের মধ্য দিয়ে দাবি আদায়ের ইতিহাস তো এই দেশের মাটিতেই রয়েছে। আপনারা 15ই ফেব্রুয়ারির নির্বাচন সম্পর্কে যেটা বলেন যে এই 15ই ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে, 15ই ফেব্রুয়ারি নির্বাচন হয়েছিল একটি সাংবিধানিক ভাবে ক্ষমতা হস্তান্তরের জন্যই নির্বাচনটি করা হয়েছিল। তাহলে তো এখন যে আওয়ামী লীগ দাবি করে, এখনো তো সাংবিধানিক বাধ্যবাধকতার মধ্যে থেকে সুপ্রিম কোর্টের রায়ের ক্ষেত্রে তারাও তো সেটি বলতে পারে। আমি আপনার বলছি সাংবিধানিক বাধ্যবাধকতা কোনটা, সেটা হচ্ছে বিরোধী দল দাবি করেছে যে তত্ত্বাবধায়ক সরকার আনতে হবে, কিন্তু সরকারি দলের এই সংবিধান সংশোধনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নেই, বিরোধী দল সংসদ থেকে বেরিয়ে গেছে। অতএব বেগম খালেদা জিয়াকে তখন তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করে ক্ষমতা হস্তান্তরের জন্যই এই নির্বাচন করে দ্রুত তিনি তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছেন। এটাই ছিল বাধ্যবাধকতা। আপনি যদি দেখেন যে 2007 সালের 22 জানুয়ারি একটা নির্বাচন হওয়ার কথা ছিল সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী। এই বাধ্যবাধকতা ছিল যে 5 বছর শেষ হয়ে যাচ্ছে, অতএব 22 জানুয়ারি নির্বাচন হবে, কিন্তু নির্বাচনটি অনুষ্ঠিত হয়নি। এবং যেই সরকার জরুরি সরকার এসে যে নির্বাচনটি স্থগিত করলো, এই স্থগিতের উদাহরণটি কিন্তু আমাদের দেশের ইতিহাসে কলঙ্কময় ইতিহাস রয়ে গেল। এবং সেটা এক্সপ্লেইনই করা হলো না যে 5 বছর পরে নির্বাচন হলো না। যেই সরকার করলো, আওয়ামী লীগ কিন্তু সেই সরকারকে বললো যে এটি আমার আন্দোলনের ফসলের সরকার। তাহলে আপনি যদি আজকে বলেন সাংবিধানিক বাধ্যবাধকতার নির্বাচন, তাহলে 2007-এর 22 জানুয়ারি নির্বাচনটি এই স্থগিত হলো, এটার জন্য দায় কার, কে দায়ী, লঙ্ঘনটি কি হলো, এই কথাটি আপনি কি ভাবছেন? একদম পরিষ্কার ডক্টর মিজানুর রহমান, যদি এরকম অবস্থা হয় যে সরকার যদি না মানে, যেটা শওকত মাহমুদ বললেন যে বিএনপি তাহলে আন্দোলনে যাবে, বিএনপি সে আন্দোলনের শক্তি বা ক্ষমতা এখন পর্যন্ত আমরা দেখিনি গত অনেকগুলো বছর ধরে, এবং সরকার দলের পক্ষ থেকে বলা হয় যে এমন কোনো আন্দোলন করা হয়নি, সেক্ষেত্রে এখন তেমন কোনো আন্দোলনের আপনি দৃষ্টিপাত বা আপনি ভবিষ্যৎবাণী করতে পারেন কিনা যে তারা করতে পারবে? 2007 সালের 22 জানুয়ারি যে নির্বাচনটি হওয়ার কথা ছিল, ওটা একেবারেই হওয়ার উপযুক্ত ছিল না। এই জন্য ওখানে 1,25,00,000 ভুয়া ভোটার তৈরি করছিল এই তত্ত্বাবধায়ক তথাকথিত ওই আগের তত্ত্বাবধায়ক সরকার এবং তাদের কেনাপর নির্বাচিত যে বিজান ভাই কত বানানো, এই ধরনের কোনো যুক্তি তখন দেওয়াই হয়নি যে এখানে 1,25,00,000 ভুয়া ভোটার ছিল। এই ভোটার নিয়ে যদি ওই নির্বাচন হতো তাহলে এটা নির্বাচনে হতো না। আচ্ছা, আরেকটা আপনি যেটা বলছেন, আমাদের রাজনৈতিক যে এই আলোচনা, এই ইলেকশন যখন আসে 2-3 বছর যাবত আমরা এই আলোচনাটা করতে থাকি প্রত্যেক বছরই, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে হ্যাঁ, আমি আপনার অন্যদের মতো আমি বলবো না যে বিএনপির আন্দোলন করার মূলদ নাই, আন্দোলন করে না, আন্দোলন করে চাপ নাই আমাদের, এই কথাগুলো রাজনৈতিক লোকদের ব্যবহার করে এই ভাষাগুলো তাদের, আমি এটা বিশ্বাস করি না। রাজনীতি করলে আন্দোলন কখনো করার সামর্থ্য বেশি থাকে কম থাকে, এটা একটা রাজনীতি হতেই পারে, কিন্তু বেশি করে লোক এবং জোরালো ভাবে রাস্তা অবরোধ করলো, হরতাল করলো, তাইলে আমি দাবি মানবো, আর নাইলে মানবো না, এটাও আমি বিশ্বাস করি না। একজনও যদি ন্যায্য কথা বলে, আমাদের গণতন্ত্রের সংজ্ঞাটা 7ই মার্চের ভাষণ থেকে নেন, একটা তো অফ দ্য পিপল বাই দ্য পিপল আব্রাহাম লিঙ্কনের আছে, জাতির জন্য যে সংজ্ঞাটা দিচ্ছেন, একজনও যদি ন্যায্য কথা বলে, সেই ন্যায্য কথাটা আমরা মেনে নেওয়াটাই হচ্ছে গণতন্ত্র, যে আমরা মেনে নিব। এইখানে সংখ্যাগরিষ্ঠের কোনো ব্যাপার নাই, কতটা চাপ দিল, কতটা অবস্থা তৈরি করলো, সেই জন্য আমাদেরকে দাবি মানতে হবে, নট নেসেসারি। যদি যৌক্তিক রেশনাল যদি কোনো যুক্তি থাকে, কথা থাকে এবং ন্যায্যতা যদি থাকে তাহলে অবশ্যই সেটি যে কোনো পক্ষেরই হোক মেনে নেওয়া উচিত বলে আপনি মনে করেন। ডক্টর মিজানুর রহমান, শওকত মাহমুদ দুজনে থাকবেন, একটা বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি আবার আপনাদের সঙ্গে আলোচনায়। দর্শক, নিটল টাটার বিরতি সংবাদ সম্প্রসারণে একটা বিরতির সময় হয়েছে, সঙ্গে থাকবেন।
বিরতির পর আবার স্বাগত। নিটোল টাটার বিরত সংবাদ সম্প্রসারণের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ডক্টর মিজানুর রহমান এবং ইকোনমিক টাইমসের সম্পাদক শওকত মাহমুদ। দুজনকে আবারও স্বাগত। শওকত মাহমুদ, একটা মানে ই কমার্স প্রতিষ্ঠানগুলো নিয়ে বেশ কয়েকদিন ধরে বেশ আলোচনা চলছে। তার মধ্যে ইভেলি বারবার অনুরোধ করেছে টাকা ফেরত দেবে, অন্যান্যরা তেমন কোনো কথা বলেনি। আজকে একটা নতুন ঘটনা ঘটেছে, সেটি হচ্ছে AnanderBajar.com নামে একটি প্রতিষ্ঠান, সেই মালিক কয়েকশো কোটি টাকা নিয়ে পালিয়েছে এবং তিনি ফেসবুক লাইভে এসে বলেছে একটি টাকাও ফেরত দেবে না, পারলে কিছু করে নেন। আপনার বিশ্লেষণ শুনতে চাই। দেখুন, আপনাদের প্রতিবেদন দেখলাম একজন যে গ্রাহক, যে টাকা বিনিয়োগকারী, টাকা জমা, তিনি বলছেন যে এটা সরকারের দায় আছে, কারণ সরকার তাদেরকে অনুমতি দিয়েছে এবং 3 বছর পরে এসে বলছে যে নীতিমালা প্রণয়ন করতে হবে। কেন এসব প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া হয়েছে এই কাজগুলো করার জন্য এবং তাদের কোনো দায় দায়িত্ব থাকবে না, এটা তো হতে পারে না। কারণ আজকে মানুষ যে এত বিনিয়োগ করেছে এগুলোতে আমরা আসলে জানতামই না, এবং মানুষ বিনিয়োগ করতে বাধ্য হচ্ছে। এটা একটা কারণ হচ্ছে, দেখুন যে আপনার সঞ্চয়পত্রের সুদের হার এমন ভাবে কমানো হয়েছে যে অনেক মধ্যবিত্ত লোক এখন সঞ্চয়পত্র কিনে তারা লাভবান হচ্ছে না। তাদেরকে তারা এইসব মানে আমি বলবো যে এইসব বিনিয়োগের দিকে ঝুঁকছে উচ্চ লাভের আশায়, এবং এটা তো সরকারের পুরোপুরি দায়। এবং আপনি দেখবেন যে এই যে যিনি বলছেন যে তিনি একটি টাকাও ফেরত দেবেন না, তার অফিসে আমি দেখছি যে তার অফিসের রুমের দেয়ালে দেয়ালে যে ছবিগুলো ঝুলছে, সরকার প্রধানের ছবি, এবং এই ছবিগুলো দেখলেও কিন্তু মনে হচ্ছে যে এটি একটি সরকার দলীয় লোকেরা এই ধরনের ব্যবসা পরিচালনা করেছে, এবং সে সদম্ভে বলছে যে আমরা কোনো টাকা ফেরত দেব না। তো এইসব কাণ্ড কারখানা দেখে তো আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি যে এরা অবলীলায় মানুষের টাকা হাতিয়ে নিচ্ছে এবং সমানে আমার বলেও যাচ্ছে যে তারা কোনো টাকা ফেরত দেবে না। এটা দায়টা কার? এই বিনিয়োগের যে করেছে তাদের এই যে আজকে মাথায় বাড়ি পড়েছে, এটা কে দায় নেবে? এবং তারা নির্বিঘ্নে হয়তো পালিয়েও যেতে পারে, এরকম প্রতিবেদনও বলা হয়েছে। আমি মনে করি যে এটা একটা সরকারের আর্থিক খাতের যে সম্পূর্ণ অস্বচ্ছতা এবং দায়বদ্ধহীনতা, এটা তারই একটি প্রমাণ। এই কারণেই সাধারণ মানুষ সরকার অনুমোদিত এসব সংস্থায় বিনিয়োগ করে তারা আজকে সর্বশান্ত হচ্ছে, এবং এইসব প্রতিষ্ঠান যেসব রাজনৈতিক পরিচয় ব্যবহার করছে এটা এখনো কোনো প্রতিবেদন আমরা দেখিনি। কিন্তু এরা কারা? এদেরকে আমরা চিনি না, কিন্তু অথচ নিশ্চয়ই এদের সমাজে নিশ্চয়ই প্রভাবশালী মহলে এবং রাজনৈতিক যোগাযোগ রয়েছে, এবং যেটার সুবাদে তারা বলতে পারে যে আমরা কোনো টাকা ফেরত দেবো না। এটার বিষয়টা অবশ্যই তদন্ত হওয়া উচিত। জি, ডক্টর মিজানুর রহমান, শুধু তাই নয়, এই ই কমার্স প্রতিষ্ঠানগুলোর নিয়ে অর্থমন্ত্রী যখন বলেছেন যে বাণিজ্য মন্ত্রণালয়কে দায়িত্ব নিতে হবে, বাণিজ্য মন্ত্রণালয় বলেছে সেটি তাদের দায়িত্ব নয়, সেটি হচ্ছে সিটি কর্পোরেশন থেকে তারা ট্রেড লাইসেন্স দিয়ে ব্যবসা করে, সুতরাং সরাসরি তাদের দায় নেই। আবার বলছেন দায় নিতে হবে। এরকম নানা কথাবার্তা চলছে। এর মধ্যে নতুন নতুন প্রতিষ্ঠান টাকা পয়সা নিয়ে পালিয়েও যাচ্ছে। এটি নিয়ে আজকের কথা নয়, গত কয়েক সপ্তাহ আগে ধরেই বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় সবাই মিলে কাজ করছে। এর মধ্যে আবার আরো একটা নতুন প্রতিষ্ঠান পালিয়ে গেল। আচ্ছা শুনুন, আমি প্রথমে বলি এই যে সঞ্চয়পত্র তো এই গত মাসের থেকে এই মাসে চলতি মাসের 1 তারিখ থেকে সুদের হার কমিয়েছে, কিন্তু এর আগ থেকেই তাও সেটি বোধহয় 15 লাখের উপরে যাদের জমা আছে তাদের সবার জন্য, এর আগে থেকেই কমানো হয়েছে। আমি বলছি যে এইটা এই অনলাইন ব্যবসার মধ্যে জিনিসটা মাল্টি লেভেল মার্কেটিং, এটার সাথে ই কমার্সেরও আসলে তেমন কোনো সম্পর্ক নাই। এই একজন থেকে কিনবে, আরেকজনকে বেচবে, আরেকজনকে দিবে। তো অনেক সময় এই বাটপারদের এই বাটপারে নিয়ে আমাকে যখন বিভিন্ন সময় টেলিভিশন থেকে প্রশ্ন করা হয় যে স্যার এলএলএম মার্কেটিং সম্পর্কে কিছু একটা বলুন, তা আমি তখনই বলতাম যে আমাদের মার্কেটিং বইয়ের এই যে ফিলিপ কটলারের বই আমি আপনাকে দেখাতে পারি 776 পৃষ্ঠার বইয়ের কোনো একটি শব্দ এই এলএলএম মার্কেটিং সম্বন্ধে নেই। মার্কেটিং এর কোনো বই এলএলএম মার্কেটিং বলতে কোনো শব্দ নেই। একটা প্রতারক চক্র দীর্ঘদিন এটা করে যাচ্ছে। আর এই জিনিসটা হচ্ছে আমাদের এখন যে নিয়ন্ত্রণের কথা বলা হচ্ছে, কারা নিয়ন্ত্রণ করে, কিভাবে নিয়ন্ত্রণ করবে, আসলে এটা হলো একটা ব্যক্তি মালিকানা ব্যবসা, স্রেফ একটা ট্রেড লাইসেন্স দিয়ে এটা শুরু করে দিচ্ছে। এখন এই যে প্রতারক চক্রের হাত থেকে সাধারণ লোকদেরকে রক্ষা করার জন্য যে ধরনের যে আইন তৈরি করার কথা হচ্ছে, এটা অনেক আগে তৈরি করা উচিত ছিল। অর্থাৎ আপনি কোন পণ্য বুঝে পাওয়ার আগে এই লোকটা যাতে টাকা পেতে না পারে। আর আরেকটা হচ্ছে এই এলএলএম ব্যবসার সাথে জড়িত হয়ে যারা প্রতারিত হচ্ছে, ঠকছে, তাদের প্রতি সহানুভূতি আছে, কিন্তু একই সাথে আমি বলবো এই লোকগুলো অতি লোভী লোক। এই কারণ আপনি যে জানেন যে মোটরসাইকেলের দাম যে 1,75,000 টাকা যে মোটরসাইকেল, সেটা যখন আপনাকে 1,25,000 টাকায় দিয়ে দিচ্ছে, এত লোভ আপনি যখন করেন যে এটা তখনই বোঝা উচিত ছিল যে এর মধ্যে একটা ঘাপলা আছে।
তো আমি ই কমার্স সারা পৃথিবীতে বিস্তৃতি লাভ করছে, আর বিশেষ করে করোনা সংকটকালে যে অনলাইন শপিং, যেটা রিটেলিং অর্থাৎ বাড়ি বাড়ি পৌঁছে দেয়া, এটা আমার মনে হয় আমরা এটা থেকে পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আর এই বাটপারদের হাত থেকে বাঁচার জন্য আমাদেরকে ইমিডিয়েটলি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আইনি বিধান করতে হবে। অর্থাৎ এই অনলাইনে কোনো কিছু মানে পণ্য অর্ডার দিলে সেই অর্ডার ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত যাতে এই যে এই কোম্পানি যাতে কোনো টাকা না পায়, যে বর্তমান ব্যবস্থাটা সেটা নির্দেশনা এরই মধ্যে আছে। বাংলাদেশ ব্যাংকে এখন নির্দেশনা দেওয়া হয়েছে, সেটি জমা থাকে 10 দিন, সর্বোচ্চ 10 দিনের মধ্যে পণ্য দিতে হয়, সেই টাকাটা এখন জমা থাকে সেখানে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের অনেকেই টাকা দিতে পারবে না, এই জন্য যে ইমেলের কথা যদি আপনি বলেন, সে কি করছে, কোম্পানির থেকে বাকিতে মালামাল নিছে, 100 টাকা দিয়ে একটা জিনিস কিনছে, কিনে এইটাকে আবার আরেকজনকে নিকট এটা বিক্রি করছে 60 টাকা বা 70 টাকায় বিক্রি করছে। অর্থাৎ তার উদ্দেশ্য ছিল যে কোম্পানিটা বড় করে নাম করে ডাক হবে, তারপরে কারো কাছে কোম্পানিটা বিক্রি করে চলে যাবে। অর্থাৎ ইমেলের ক্ষেত্রে অন্তত টাকা পয়সা অনেক টাকা, সে গাড়ি ঘোড়া এগুলো ব্যবহার করছে, কিছু আরাম আয়েশে জীবন যাপন করছে, কিন্তু অনেক টাকা সে মানে আত্মসাৎ করে দিচ্ছে, নিয়ে গেছে, এইটা বোধহয় প্রমাণ পাওয়া যাবে না। কিন্তু সে যে কাজটা করছে, একদিকে কোম্পানিগুলো অনেক টাকা পাওনা তার কাছে, আর আরেকদিকে গ্রাহকরা মানে যারা অর্ডার দিচ্ছিল জিনিস তারাও টাকা পাও না, দুই দিকে টাকা পাও না, এবং মাঝখান থেকে সে এখন জেলে আছে। তো আমি জানি না এই টাকা ফেরত পাওয়ার তো আমি কোনো সম্ভাবনা দেখি না। আর আজকে যেটা দেখালেন এটা তো অত্যন্ত উদ্যত পনা যাকে বলবো, তাকে যেখানে থাকুক আইনের আওতায় নিয়ে আসা উচিত। এরকম যদি সে ইতিমধ্যে পালিয়ে গিয়ে না থাকে দেশে, তাকে আজকে রাতের মধ্যে তাকে গ্রেফতার করা হোক, যে বলতেছে যে যা পারেন করেন, এরকম সাহসে দেখাতে পারে, তার পরিচয়টা জানার দরকার। এবং অবশ্যই যে তার সাথে কারা ক্ষমতাধর, কারা জড়িত, এই বিষয়টা বোধহয় খুব জরুরি জানার, কারণ নাইলে এরকম উদ্যত সে দেখাতে পারে না। আর সে যদি ইতিমধ্যে বিদেশে পালিয়ে থাকে তাহলে ধরে আনার জন্য ব্যবস্থা গ্রহণ করা হোক। আমি এইটাই বলবো এই ব্যাপারে। জি, ডক্টর মিজানুর রহমান এবং শওকত মাহমুদ আবারও থাকবেন। আরও একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে আলোচনায়। দর্শক, নিটোল টাটার বিরুদ্ধে সংবাদ সম্প্রসারণে আরও একটা বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। নিটোল টাটার বিরুদ্ধে সংবাদ সম্প্রসারণের সাথে আছেন অধ্যাপক ডক্টর মিজানুর রহমান এবং শওকত মাহমুদ। শওকত মাহমুদ, আজকে মাননীয় প্রধানমন্ত্রী একনেক সভায় একটি অনুশাসন দিয়েছেন, সেটি হচ্ছে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার ছাড়া কোনো শিল্প কলকারখানা গঠিত হবে না। আপনি জানেন যে কিছুদিন আগেও সংবাদ মাধ্যমে খবর হয়েছে যে সাভারে যে চামড়া শিল্প নগরীটি হলো, সেখানে কেন্দ্রীয় ইটিপি আছে, তারপরেও সেটি ব্যবহার না করে আলাদা পাইপ করে রাতের অন্ধকারে সে বর্জ্যগুলো নদীতে ফেলে দেওয়া হচ্ছে। নদী দূষিত হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। অনুশাসন দিচ্ছেন প্রধানমন্ত্রী, নির্দেশ দিচ্ছেন, তারপর এই বিসিক শিল্পনগরীর বিসিক পর্যন্ত এই চুরি কাজগুলো করছে। আপনার বিশ্লেষণ জানতে চাই। আমি মনে করি যে এটি অত্যন্ত যুক্তিসঙ্গত একটি সিদ্ধান্ত, কারণ আমাদের পরিবেশ খণ্ডের ক্ষেত্রে এই শিল্প কলকারখানার বর্জ্য অত্যন্ত, আমি বলবো যে নেতিবাচক ভূমিকা রাখছে, এবং সেখানে প্রশাসন কিছু করে না, স্থানীয় প্রশাসন এবং মানুষ অসহায় এবং মানুষ রোগাক্রান্ত হচ্ছে, এবং যারা এই মালিক পক্ষ তারা সম্পূর্ণ মানে প্রশাসনিক বিধিনিষেধ উপেক্ষা করে এগুলো করছে। আসলে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার ছাড়া এবং সেখানে প্রপার মনিটরিং না করা ছাড়া কিন্তু এটা বাস্তবায়ন সম্ভব না। বিসিকের কতখানি ক্ষমতা আছে আমি জানি না, কারণ আমি বিদেশে দেখেছি যে একটি খনির পাশে যে ওয়েটল্যান্ডে যে পোকামাকড় গুলো বেঁচে থাকে, সেগুলো বেঁচে থাকছে কিনা বা কোনো ধরনের কোনো নেতিবাচক প্রভাবে জলবায়ু মারা যাচ্ছে কিনা, এটা দেখার জন্য কিন্তু প্রতিদিন টিম সার্চ করে। অর্থাৎ আমাদের এই শিল্প কলকারখানার বর্জ্য যেটা ব্যাপক আকারে তুরাগ, বুড়িগঙ্গা, শীতলক্ষা এইসব নদীর পানি দূষণ করছে, এসব ক্ষেত্রে কিন্তু আমাদের খুবই স্ট্রং মনিটরিং দরকার, এবং এই মনিটরিং হলেই কিন্তু মালিক পক্ষ সজাগ হবে এবং তারা এটা মেনে চলতে বাধ্য হবে। আমি মনে করি যে এই একনেক সভায় এই প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত বিভিন্ন কাগজে ইতিমধ্যে বেরিয়েছে, এবং এই সিদ্ধান্তটি কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে প্রধানমন্ত্রী পর্যন্ত এই সিদ্ধান্ত দিতে হচ্ছে কেন, এই নির্দেশ দিতে হচ্ছে কেন? এর নিচে যারা রয়েছেন তারা কি করেন? তাদের চোখে কি এসব পত্রপত্রিকায় রিপোর্ট করে না, বা তারা কি এসব জায়গায় পরিদর্শন করে দেখতে পান না কিভাবে এই শিল্প বর্জ্য মানুষকে জীবন প্রণালীকে ক্ষতিগ্রস্ত করছে, মানুষের জীবনকে দুর্বিষহ করছে?
জি, ডক্টর মিজানুর রহমান, আপনার কাছে জানতে চাই যে নির্দেশনা বলি বা আইন বলি, আইন তো রয়েছে, যে কোনো শিল্প কারখানা করতে হলে আপনাকে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার করতে হবে। পাশাপাশি শিল্প এলাকা যেগুলো যেগুলো ইকোনমিক জোন, সেখানে তো কেন্দ্রীয় শিল্প বর্জ্য শোধনাগার থাকতেই হবে এবং আছে, কিন্তু সেগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যবহৃত হয় না। তাদের বিরুদ্ধে কখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে এরকম খুব একটা খবর আমরা পাই না। আমার মনে হয় না যে ইকোনমিক যেগুলো নতুন ইকোনমিক জোন হচ্ছে সেগুলোতে সেই ব্যবস্থাগুলো থাকবে, এগুলো এখন প্রস্তুতি পর্বে আছে। কিন্তু সমস্যাটা হচ্ছে এই যে আমাদের এটা নিয়ে বেশি আলোচনা হয় সেটা হচ্ছে চামড়া শিল্পের বর্জ্য নিয়ে এবং যে চামড়া প্রথম হচ্ছে এই যে সংস্থাটি বিসিক, এটার আসলে এই ধরনের কোনো স্থাপনা তৈরি করার সক্ষমতাই নেই। এরা জানেই না যে এটা কি জিনিস। তাদেরকে দিয়ে এই কাজটি করানো হয়েছে দীর্ঘদিন যাবত চেষ্টা করে। এখানে যে যারা ব্যবসায়ী আছে তাদের যে অসহযোগিতা অথবা তাদের অমনোযোগিতা এগুলো তো আছেই, কিন্তু সবচেয়ে বড় হচ্ছে ওখানে আসলে সেন্ট্রাল একটা যে সিস্টেম বর্জ্য শোধন সিস্টেম যেটা, এটাই পরিপূর্ণ না এবং সম্পূর্ণ না, আংশিক, এবং এটা পর্যাপ্ত না। আর তারপরেও এটা হয়তো লিকুইড বা পানি যে সংক্রান্ত যে বিষয়টা আছে সেটাকে দেখে, কিন্তু সলিড বর্জ্য যেটা হয় সেটা সরানোরও ওই চামড়া শিল্পের তেমন কিছু রাখা হয়নি। তো এইটা নাকি এখন আবার নতুন করে দ্বিতীয় পেজে কাজ চলছে, এটা অনেক সময় লাগবে। কারণ আমরা এর দ্বারা যেটা যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, একটা তো পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা তো বাস্তবতা, কিন্তু এর চেয়ে বেশি হচ্ছে আমাদের একটা খুবই পটেনশিয়াল একটা শিল্প হচ্ছে চামড়া। কারণ আমরা তো একটা বাস্কেট নিয়ে বসে থাকতে পারি না, যে কোনো সময় গার্মেন্টস এর যে কোনো একটা বিপর্যয় হলে আমাদের এক্সপোর্টের কি হবে এটা নিয়ে যদি চিন্তা করেন, তাহলে কিন্তু আমাদের ডাইভার্সিফাই করতে হবে। এবং চামড়া আমাদের ঐতিহ্যবাহী একটা পুরনো এক্সপোর্ট আইটেম এবং শিল্প, তো সেটাকে যদি আপনি রক্ষা করতে হয় তাহলে অবশ্যই আপনাকে এই পরিবেশ দূষণের হাত থেকে, কারণ এই পরিবেশ দূষণ করে কোনো কিছু উৎপাদিত হলে এটা ইউরোপ আমেরিকাতে কিনে না, যার কারণে আমাদের দক্ষতা, আমাদের পারদর্শিতা এবং মূল্য কম হওয়া সত্ত্বেও আমাদের চামড়াজাত পণ্য ইউরোপে বা পৃথিবীর বিভিন্ন দেশে আমরা এক্সপোর্ট করতে পারি না কমপ্লায়েন্সের কারণে। অর্থাৎ দুইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, একটা লং টার্মে আমাদের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর আরেকদিকে আমরা অনেক এক্সপোর্ট পোটেনশিয়াল যেটা এটা হারাচ্ছি। কারণ আমাদের শ্রমিকদের যে দক্ষতা, তাদের যে নৈপুণ্য, আমাদের কস্ট এফিসিয়েন্সি, সব দিক দিয়ে আমরা বিশ্বের মধ্যে সেরা চামড়াজাত পণ্য উৎপাদনকারী দেশে পরিণত হতে পারার সম্ভাবনা কিন্তু ছিল আমাদের। কিন্তু এই শুধু কমপ্লায়েন্সের নেগলিজেন্সের কারণে এবং সেটা এই বেসিক যে সংস্থাটি এটার ব্যর্থতার কারণে এটা, এবং আমাদের শিল্পপতি যাদের তাদের তাদের পরিবেশ দূষণ কেন করে মানুষ, ইকোনমিক থিওরি অফ পলিউশন বলে মজা লাগে এই জন্য করে। কারণ পানিটা যখন আপনি খুব সহজে নদীতে ছেড়ে দিবেন খরচ নাই, এই জন্য আপনার কস্ট অফ প্রোডাকশন কমে যাবে। আর এই কস্ট অফ প্রোডাকশন আপনার কমে গেল, কিন্তু এটা বাকি এটার যে আপনার টাকা বাঁচালেন এটা কিন্তু আবার কাস্টমারদেরকে দিতে হবে। যখন সে দেখবে মাছ কিনতে যাবে, স্যান্ডেলটা হয়তো কম দামে পাবে, জুতাটা, কিন্তু বাকি টাকাটা পরিশোধ করতে হবে চিংড়ি মাছ কিনতে গেলে। কারণ শীতলক্ষা বুড়িগঙ্গা ওই 40-50 কিলোমিটার মধ্যে কোথাও মাছের কোনো অস্তিত্ব নাই, অতএব মাছ যত দূর থেকে আসবে আপনাকে ওই টাকাটা শোধ করতে হবে। সেজন্য আমাদের হয়তো কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাবে। আরেকটা হচ্ছে এই আমাদের পুরনো যে শিল্প বলে নদীর পাড়ে, এগুলোকে আস্তে আস্তে রিলোকেট করতে হবে। আমাদের যে বৈজ্ঞানিক পদ্ধতিতে, অর্থাৎ বিধিসম্মত ভাবে সাইন্টিফিক্যালি এনভায়রনমেন্ট পলিউশন কন্ট্রোলের নীতিমালা অনুযায়ী যে সকল ইকোনমিক জোন গুলো হচ্ছে সেইগুলোতে আমাদের আস্তে আস্তে, এমনি ঘনবসতিপূর্ণ এলাকা অথবা যেখানে জনগণের ঘনত্ব বেশি সেসব এলাকায় শিল্প কারখানা রাখার তো কোনো যৌক্তিকতাই নাই। আস্তে আস্তে আমাদেরকে এগুলো রিএলোকেট করে আমাদের ইকোনমিক জোনের সংখ্যা যদি আরো বাড়াতে হয়, তাহলে আস্তে আস্তে আমাদেরকে এই শিল্প কারখানার জায়গায় যেতে হবে, যেটা আমরা কেমিক্যাল যে মার্কেট বা কেমিক্যালের যে গুদাম এগুলো সরানোর ব্যাপারেও আমি জানি এটাও বোধহয় বিসিক কে দায়িত্ব দেওয়া হয়েছে কিনা, সেটাও কিন্তু আজকে 10 বছর যাবত 15 বছর চলে আসছে, এখনো পর্যন্ত কার্যকর হয়নি। কিন্তু আপনি যেটা বললেন যে ওই যে যত্রতত্র যেখানে নদীর পাড়ে বা অন্যান্য জায়গায় কলকারখানাগুলো আছে সেগুলোকে একটা জায়গায় নিয়ে আসা, পাশাপাশি সরকার এরই মধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে যত্রতত্রভাবে কলকারখানা করলে সেগুলো অনুমোদন পাবে না। কিন্তু এগুলো কতটুকু এখনো কার্যকর হবে, কতটুকু কবে কার্যকর হবে সেটিও একটা প্রশ্ন। সেটি আমরা কার্যকর হোক সেটি আমরা অবশ্যই আশা করতে পারি, দাবি রাখতে পারি। ডক্টর মিজানুর রহমান এবং শওকত মাহমুদ দুজনকে অনেক ধন্যবাদ, আজকে আমাদেরকে সময় দিয়েছেন আপনারা। দর্শক, এই ছিল নিটল টাটার বিরুদ্ধে আজকের সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গে থাকুন।